আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ডাক্তাররা কত ইনকাম করে, পয়সা কিতনা কামায়। তো সেটা নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আমি তোমাদের আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তারপরে পোস্ট ডক্টরেট সব কিছু নিয়ে আলোচনা করব। যারা তোমরা অনেকে শুনো যে পাতি এমবিবিএস, তারপরে রয়েছে কার্ডিওলজি, নেফ্রোলজি, সেখান থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান, কেমন কি তাদের ইনকাম সবকিছু একবার চলো জেনে নিই। যেটা অফিসিয়ালি বেতন সেগুলো তোমাদের সাথে ডিসকাস করবো, তার সাথে প্রাইভেট যেগুলো সেগুলো আলাদা, সেগুলো অনেকে তোমরা জানো। তো অনেকেই যারা সাধারণ মানুষ দেখছে বা যারা নন মেডিকেল ফিল্ডে আছে তারা অনেকে জানে না প্রসেসগুলো কিভাবে হয়। তো আমি প্রসেসের সাথে সাথে টাকাগুলো অ্যাড করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে নিট ইউজি পরীক্ষা, সেটা অনেকে জানেন যে প্রায় 24-25 লাখ এখন পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে সেই 30 থেকে 40 হাজারের মধ্যে র্যাঙ্ক করলে একটা গভর্নমেন্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। তো সেই বাকি যে ছেলেগুলো আছে তারা আবার রিপিট করে, এইভাবে চলতে থাকে। তো জেনারেলি ধরলাম যে একটা ছেলে নিট ইউজি পাস করেছে সেই পরীক্ষার মাধ্যমে এবং সে 30,000 থেকে 40,000 মধ্যে র্যাঙ্ক করেছে, একটা গভর্নমেন্ট কলেজ পেয়েছে। তো তাকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার, এই 4টা ইয়ার পড়তে হয়। এর টোটাল হচ্ছে 4.5 বছর পড়ার পরে সে প্রায় 4.5 বছর থেকে 5 বছর পরে ইন্টার্নশিপে ঢোকে। সেই ইন্টার্নশিপে সে মান্থলি 43,000 টাকা করে পার মান্থ পায় অ্যাপ্রক্স। তো যারা ইন্টার্ন থাকে তাদের 24 ঘন্টা ডিউটিও থাকে, 36 ঘন্টা ডিউটিও থাকে, প্লাস অ্যাড ডে থাকে, প্লাস যে হসপিটাল ওপিডি ডিউটি সবগুলো কিন্তু তাদের করতে হয়। তারপরে সেই টাকাটা দেওয়া হয়। এরপরে আসছে 1 বছর ইন্টার্ন করার পরে সেই 5.5 বছর থেকে 6 বছরের মধ্যে সে কমপ্লিট একটা এমবিবিএস এর ডিগ্রি পায়। এবার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে 1 বছর হাউস স্টাফ থাকে। তো সেটা সবারই কপালে জুটে না, কারণ প্রত্যেকটা নিজস্ব কলেজে লিমিটেড হাউস স্টাফের সিট থাকে। এবং তার সাথে সাথে অনেকে কি হয় যে যারা কলকাতার কলেজে পড়াশোনা করে তারা নতুন কলেজে ট্রাই করে হাউস স্টাফের জন্য, বা অন্য কোথাও নার্সিংহোমে আরএমও হিসেবে যোগদান করে, বা অনেকে জিডিএমও বা বিএমও লাইনে চলে যায়। তো হাউস স্টাফ যারা তারা স্যালারি পায় 61,500 টাকা অ্যারাউন্ডে। এবার 1 বছর হাউস স্টাফশিপ করার পরে অনেকে কি করে নিট পিজির জন্য প্রিপারেশন করে, অর্থাৎ যেগুলো এমডি, এমএস বা ডিএনবি কোর্স আছে, বা অনেকে ডিপ্লোমা কোর্সে যায়, তো সেগুলোর জন্য প্রিপারেশন করতে শুরু করে। বা অনেকে জিডিএমও বা বিএমএইচ এর জন্য ভ্যাকান্সি খুঁজতে থাকে, বা অনেকে নার্সিংহোমের সাথে সাথে নিট পিজির প্রিপারেশন করে। তো নিট পিজি যে পরীক্ষাটা, তোমাদের একটু আগেই নিট ইউজের কথা বললাম যে প্রায় 24 লাখের মধ্যে 30,000 40,000 জন নেওয়া হয়। তো এখানে যেটা নিট পিজির ক্ষেত্রে হয় যে প্রায় 4 থেকে 4.5 লাখ মতো বর্তমান সময়ে পরীক্ষা দেয়। তার সাথে প্রায় 10 থেকে তুমি যদি 15,000-এর মধ্যে র্যাঙ্ক করো, তাহলে তুমি নিজের পছন্দের যে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো, যেগুলো জেনারেল ফিজিশিয়ান, কানের ডাক্তার বা মহিলাদের ডাক্তার, এগুলো সেই 15,000 থেকে 20,000-এর মধ্যে পায়। এবার তুমি যদি নিট পিজি পাস করতে পারো, তাহলে তোমার সুযোগ থাকছে এমডি, এমএস বা ডিএনবি করার জন্য। তো এমডি, এমএস এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, 3টে ইয়ার হয় পড়াশোনার জন্য। এবং থার্ড ইয়ার পরে একেবারে 3 বছরের যে এক্সামটা হয়ে থাকে, তো সেটা তুমি যদি পাস করতে পারো, তাহলে তুমি একটা এমডি ডক্টর, তার সাথে 3 বছরে তোমার সার্ভিস বন্ড থাকে, ঠিক আছে, সেটা পূর্ণ করতে হয়। তো এইভাবে তুমি এমডি বা এমএস যদি করে থাকো, তাহলে তোমাকে 6 বছর সময় লাগছে, বা ডিএনবি যদি করে থাকো তাহলে 3 বছর। তো সেই হিসেবে ফার্স্ট ইয়ারে স্যালারি হচ্ছে 61,500 অ্যারাউন্ড, এবং সেকেন্ড ইয়ারের রেসিডেন্ট যারা থাকছে, জুনিয়র রেসিডেন্ট তাদের বলা হয়, তো সেখানে 65,000 টাকা পার মান্থ। তারপরে হচ্ছে থার্ড ইয়ার 69,500 টাকা, তাদের পিজিটি বলা হয় বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি বলা হয়। তো যখন তুমি 6 বছর তোমার এমডি, এমএস কমপ্লিট করলে, তারপরে তুমি কোনো একটা মেডিকেল কলেজে হোক বা যে কোনো একটা সাব ডিভিশন হসপিটাল, সেখানে তুমি এসআর হিসেবে যোগদান করতে পারো, সিনিয়র রেসিডেন্ট হিসেবে। তোমার ডিগ্রি থাকছে এমডি, এমএস বা ডিপ্লোমা। যারা এমডি, এমএস থাকছে তাদের স্যালারি স্টার্টিং 80,000 টাকা স্টার্টিং স্যালারি হয়। তো সেটাও 3% করে তোমার ইনক্রিমেন্ট হয়। এরপরে আসছে যারা নিট পিজি পাস করে নিয়েছে, দিয়ে এমডি, এমএস করে নিয়েছে, তারপরে সে চাইছে, ধরো একটা মেডিসিনের ডক্টর, সে চাইছে আমি কার্ডিওলজিস্ট হবো, বা নিউরোলজি হবো, বা নেফ্রোলজি হবো, বা ইউরোলজি হবো। তো এইভাবে যে ভাগগুলো থাকে তোমরা শুনে থাকো, সেটা নিট এসএস পরীক্ষা দিতে হয়, সুপার স্পেশালিটি ব্রাঞ্চ থাকে, সেই পরীক্ষাটা পাস করতে হয়। তো এই পরীক্ষাতে কি হয়, সিট সংখ্যা কিন্তু খুবই অল্প পরিমাণে, অর্থাৎ আমাদের পুরো যে ওয়েস্ট বেঙ্গলের 24-25টা গভর্নমেন্ট কলেজ আছে, তার সাথে 12টা যে সেমি গভর্নমেন্ট কলেজ আছে, তো সবগুলো মিলালে দেখতে গেলে কলকাতার মধ্যে যে 3টে-4টে কলেজ আছে, সেখানে কিন্তু সুপার স্পেশালিটি পড়ানো হয়। অর্থাৎ তোমরা যেগুলো শুনো যে ডিএম বা এমসিএইচ, ডিএম তখনই করবে যখন তুমি এমডি করে নিয়েছো, তখন তুমি ডিএম করতে পারবে। আর তুমি যদি এমএস করে থাকো, অর্থাৎ সার্জন হয়ে থাকো, তাহলে তুমি এমসিএইচ করতে পারবে। তো এরকম ব্যাপারগুলো থাকে। এবার যখন তুমি ডিএম করতে যাবে, তখনও তোমার কিন্তু 3 বছর পড়তে হবে। 3 বছর পরে আবার যে প্লাস 3 বছর
তোমাকে সেখানে সার্ভিস বন্ড হিসেবে থাকতে হবে। তো সেখানেও দেখতে গেলে 6 বছর তোমার লেগে যাচ্ছে। তো যারা ডিএম বা এমসিএইচ এর জন্য পড়াশোনা করে তাদের পিডিডি বলা হয়, পোস্ট ডক্টরেট ট্রেনি। তাদের ফার্স্ট ইয়ারের বেতন হচ্ছে 70,000-এর কাছাকাছি, সেকেন্ড ইয়ারের হচ্ছে 75,000-এর কাছাকাছি, এবং থার্ড ইয়ার যারা পড়ে তাদের হচ্ছে 77,000-এর কাছাকাছি তারা বেতন পায়। 3 বছর পড়াশোনা করার পরে সে যখন পাস করবে তখন তাকে ডিএম বা এমসিএইচ ডিগ্রিটা দেওয়া হয়, এবং 3 বছর তাকে এক্সট্রা সার্ভিস বন্ড করতে হয়, যেটা তুমি যদি না করো তাহলে তোমাকে একটা ফাইন দিতে হয়। এবার তোমার যদি ডিএম করা থাকে তুমি যে কোনো একটা মেডিকেল কলেজেও অ্যাপ্লাই করতে পারো ডিএম হিসেবে। তুমি সেখানকার সিনিয়র রেসিডেন্ট হবে প্রথমে, তারপরে তোমার হবে ক্লিনিক্যাল টিউটর, এইভাবে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, হেড অফ ডিপার্টমেন্ট, এভাবে আস্তে আস্তে ব্যাপারগুলো হয়। তো এসআর হিসেবে তুমি যদি জয়েন করো ডিএম ডিগ্রি নিয়ে, তাহলে তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে 1,00,000 টাকা স্টার্টিং এ থাকছে। তারপরে তোমার ইয়ার হিসেবে যেগুলো বাড়ছে, তোমাদের বলেছিলাম যে 3% করে বাড়ে। তো এরপরেও সরকার অনেক নিয়ম নিয়ে আসে, তো সেই হিসেবে একটু একটু করে বাড়তে থাকে, প্লাস যে প্রাইভেট প্র্যাকটিসগুলো করে তো এইভাবে করতে থাকে। এবার ইন্টারেস্টিং বিষয় হলো যে এজের ব্যাপারটা, যে কত বছর সে পড়াশোনা করলো সেটা তোমরা হয়তো মনে মনে হয়তো ক্যালকুলেট করেছো। আমি তোমাদের একটা খাতা কলমে দেখে দিচ্ছি। প্রথম হচ্ছে যে একটা ছেলে আমি ধরে নিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 18 বছর বয়স তার। আমি ধরে নিলাম যে 18 বছর বয়সে সে নিটে চান্স পেয়ে গেছে, মানে সে ড্রপ নেয়নি। সেটা সাধারণত খুব অল্প, মানে 1% 2% ক্ষেত্রে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তো যাকে সেই হিসাবে আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে 18 বছরে সে মেডিকেল কলেজে ঢুকে গিয়েছে। এবারে যখন ইন্টার্নশিপে সে ঢুকবে, তো সেই ইয়ার হিসেবে মানে মাঝখানে 5 বছর যদি আমি অ্যাড করি, তো তার বয়স দাঁড়াচ্ছে 23 বছর, এবং ইন্টার্নশিপ পাস করার পরে তার বয়স হচ্ছে 24 বছর, অর্থাৎ হাউস স্টাফশিপ যখন সে করছে তার বয়স হচ্ছে 24 বছর। এবার আমি ধরে নিলাম যে হাউস স্টাফের সাথে সে ভীষণ পড়াশোনা করেছে এবং সে নিট পিজি পেয়ে গিয়েছে। এবার নিট পিজি যখন করতে যাচ্ছে তখন কি হয়েছে যে 3 বছর প্লাস 3 বছর তোমাদের যেটা বোঝালাম বিষয়টা, তাহলে তার যে এমডিটা কমপ্লিট হতে প্রায় সময় লেগে গেল 30 বছর বয়স। এবার আমি ধরে নিলাম যে সে আবার রানিং এ কিন্তু নিট এসএস লাগিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তার আবার 3 বছর প্লাস 3 বছর যেটা বলেছিলাম তোমাদের, তো সেটা হতে কমপ্লিট হতে 36 বছর বয়স লাগছে। এবার আমরা যদি হিসাব করে দেখি যে ডিএম করার পরে তার বয়স হচ্ছে 36, সে কলেজে ঢুকেছিল কোন সময়তে 18 বছর বয়সে। তো 18 থেকে 36 বছর বাদ মানে হচ্ছে 18 বছর সে ডাক্তারির জন্য পড়াশোনা করেছে। তারপরে কিন্তু সে একটা ডিএম কার্ডিওলজি বা নিউরোলজি হয়েছে। তো ডাক্তারদের অবশ্যই রেসপেক্ট করবেন, তারা অবশ্যই পড়াশোনা করে এত দূর গিয়েছে বা বেশি ফিজ নিচ্ছে যেটা আমরা বলে থাকি।